আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, আমরা প্রথমেই মহাদেশ ভিত্তিক অনেকগুলো অবস্থান জেনেছি। আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জেনেছি, আমরা ইউরোপ মহাদেশ সম্পর্কে জেনেছি, আমরা উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে জেনেছি। তার মানে হচ্ছে আমাদের কিন্তু জানার দৃষ্টিকোণ থেকে আরো কিছু মহাদেশ বাকি রয়েছে। সেই মহাদেশগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো এবং আজকের লেকচারটি সম্পূর্ণভাবে সন্নিবেশিত হয়েছে সেই বাকি মহাদেশগুলোকে কেন্দ্র করে, যে ওই মহাদেশগুলোর আসলে মহাদেশ ভিত্তিক অবস্থানটি কেমন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অবস্থান থেকে কিন্তু অনেক রকম ভাবে প্রশ্ন আসে। আমরা কিন্তু এখনো জানি না বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরম্যাটটি আসলে কেমন হবে। সেটা যদি এমসিকিউ হয় আপনাদের জন্য বেটার, যদি এসকিউ টাইপের বা শর্ট কোশ্চেন টাইপের হয় তবে কিন্তু আমাদেরকে একটু ডিটেইলিং এর মাধ্যমে জানতে হবে। আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। প্রথমে বলে নিচ্ছি, আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই আমাদের আজকের আলোচনার টপিকের বিষয়বস্তুগুলো। আমরা খুব ভালোভাবে এটি দেখানোর চেষ্টা করব। কালক্ষেপণ না করে শুরু করব আমাদের আজকের এই মহাদেশ ভিত্তিক আলোচনাটি। আমরা প্রথমেই আলোকপাত করব আফ্রিকা মহাদেশের উপর। আপনারা দেখতে পাচ্ছেন যে আফ্রিকা মহাদেশের অনেকগুলো তথ্য প্রবাহ আমরা এখানে সাজিয়েছি। আমরা সেই তথ্য প্রবাহগুলো প্রথমে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আফ্রিকা আয়তন ও জনসংখ্যা উভয় বিচারেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। অর্থাৎ আমরা এশিয়াকে ধরে রাখি এবং এশিয়াই কিন্তু আসলে প্রথম আয়তন এবং জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে, এবং জনসংখ্যাও এশিয়া প্রথম, এবং আয়তন এবং জনসংখ্যা উভয় বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দ্বীপগুলোকে যদি আমরা গণনায় ধরি, সেই সাপেক্ষে এই মহাদেশটির আয়তন হয় সর্বমোট 3 কোটি 2,21,532 কিলোমিটার। অর্থাৎ এটিকে বলা যায় 11,66,8,598 বর্গ মাইল। এই ছিল মূলত আফ্রিকা মহাদেশের আয়তনের প্রেক্ষাপটটি, যেটা আমাদের একটু ভালোভাবে জেনে ফেলতে হবে। এবং এই মহাদেশটি বিশ্বের মোট ভূপৃষ্ঠতলের 6% এবং মোট স্থলপৃষ্ঠের 20.4% জুড়ে অবস্থিত, যেটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকা মহাদেশের 61টি রাষ্ট্র রয়েছে, কিংবা সমমানের যে প্রশাসনিক অঞ্চল সেখানে 100 কোটিরও বেশি মানুষ রয়েছে। এবং এর মাধ্যমে অর্থাৎ এটি বোঝানো যাচ্ছে যে বিশ্বের জনসংখ্যার প্রায় 14% বসবাস করে হচ্ছে আফ্রিকা মহাদেশে। মোর ইম্পর্টেন্টলি আমাদেরকে এটি জানতে হবে, আফ্রিকা যেহেতু পৃথিবীর একটি মধ্যবর্তী মহাদেশ হিসেবে রয়েছে, তাই আফ্রিকার প্রায় মাঝখান দিয়ে নিরক্ষরেখা চলে গেছে। এবং নিরক্ষরেখা হচ্ছে সেই রেখাটি যেটি আমরা একদম শুরুতে জেনেছিলাম যে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি ভাগে বিভক্ত করে এই রেখাটি, এবং সেটি হচ্ছে মূলত নিরক্ষরেখা, এবং যেটি কিনা আফ্রিকার প্রায় মাঝখান দিয়ে চলে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেশটির উত্তরে ভূমধ্য সাগর, উত্তর পূর্বে সুয়েজ খাল এবং লোহিত সাগর, পূর্বে ভারত মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এটি হচ্ছে মূলত আফ্রিকা মহাদেশের যে আশেপাশের অবস্থান। এবং উত্তর পূর্ব কর্নারে আফ্রিকা সিনাই উপদ্বীপের মাধ্যমে এশিয়া মহাদেশের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। এটি হচ্ছে মূলত আফ্রিকা মহাদেশের যে মানচিত্র বা আফ্রিকা মহাদেশের সামগ্রিক বা আলোচনা যেটি, সেটি আফ্রিকা মহাদেশের রাষ্ট্র সংখ্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আফ্রিকাতে অ্যাকচুয়ালি 54টি রাষ্ট্র রয়েছে এবং এই দেশের সংখ্যা মোট 54টি। এবং যা আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে 47টি আফ্রিকার মূল ভূখণ্ডে এবং 6টি আশেপাশের দ্বীপগুলোতে অবস্থিত, 7টি মূলত হবে দ্বীপগুলোতে অবস্থিত। আমি আবারও বলছি, দেশের সংখ্যার বিচারে, কেননা এশিয়া মহাদেশের দেশ কিন্তু রয়েছে মাত্র 48টি, এবং সেই ক্ষেত্রে আফ্রিকাতে দেশ রয়েছে 53টি। তো সেই সাপেক্ষে দেশের গণনার ক্ষেত্রে আফ্রিকা মহাদেশ বৃহৎ হতেই পারে, কিন্তু আবার আয়তন এবং জনসংখ্যার বিচারে কিন্তু এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি সাহারা মরুভূমির কথা, যেটি কিনা সাহারা মরুভূমির মাধ্যমে মহাদেশকে 2টি অংশে ভাগ করা হয়। এবং এই সাহারা হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি, এবং এটি আফ্রিকা মহাদেশের উত্তর অংশের প্রায় পুরোটা জুড়ে বিস্তৃত। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং সাহারার উত্তরে অবস্থিত অঞ্চলকে উত্তর আফ্রিকা বলা হয়, এবং সাহারার দক্ষিণে অবস্থিত আফ্রিকাকে সাহারা নিম্ন আফ্রিকা বলা হয়, এবং সাহারা নিম্ন আফ্রিকাকে অনেক সময় কৃষ্ণ আফ্রিকাও বলা হয়। এটি হচ্ছিল মূলত সাহারা কেন্দ্রিক আলোচনা আফ্রিকার সাথে। এবং আফ্রিকায় ভাষার ক্ষেত্রে 3900 এর বেশি ভাষা রয়েছে। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের যে নেচার, সেই নেচারের জায়গাটা আমরা ব্যাখ্যা করলাম। এই ছিল মূলত আফ্রিকা মহাদেশের যে আলোচনা, সেটি আমরা আফ্রিকা মহাদেশের কিছু মৌলিক তথ্যাবলী সম্পর্কে জানবো।
আপনারা দেখতে পাচ্ছেন যে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে আয়তনে আফ্রিকা মহাদেশের অবস্থান সারা বিশ্বে হচ্ছে দ্বিতীয়, এবং আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কিন্তু 54টি। আমরা একটু 53টি জেনেছি, সেটা আসলে ভুল। আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে 54টি, এবং আফ্রিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশটির নাম হচ্ছে দক্ষিণ সুদান। একই সাথে এটি জানতে হবে যে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি হচ্ছে নাইজেরিয়া, তারা হচ্ছে সবচেয়ে জনবহুল দেশ, এবং আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। একই সাথে এটিও জেনে ফেলতে হবে জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে নাইজেরিয়া। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জনবহুল যে অবস্থান অর্থাৎ ঘনবসতির দৃষ্টিকোণ থেকে নাইজেরিয়া অনেক বেশি এগিয়ে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিচেলিস, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ হলো ভিক্টোরিয়া হ্রদ, যেটি কিনা তানজানিয়াতে অবস্থিত। এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো। আফ্রিকা মহাদেশের বৃহত্তম নদী হলো নীল নদ, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম শহর যদি আমরা আলোচনা করি, সেটি হচ্ছে মিশরের রাজধানী কায়রো, সেটি কিন্তু আফ্রিকা মহাদেশের বৃহত্তম শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন রাষ্ট্র ছিল 4টি। অর্থাৎ আমরা বুঝতে পারছি আফ্রিকা মহাদেশের ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু ঔপনিবেশিক যে শাসনামল তার অন্তর্গত ছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু আফ্রিকা মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যাটি বৃদ্ধি পায়, এবং আফ্রিকাকে আমরা লাস্টে দেখতে পাচ্ছি আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এটিও যেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আফ্রিকা মহাদেশের আমাদের যে মৌলিক তথ্য, সেগুলো আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য। খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা এখন এই বিষয় নিয়ে করব, যে প্রাকৃতিক বৈচিত্র্যগুলো আসলে কেমন। প্রথমে যে বিষয়টি আমরা আলোচনা রেখেছি মাউন্ট কিলিমানজারো। কিলিমানজারো হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত, যেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি উত্তর পূর্ব তানজানিয়াতে অবস্থিত এবং কেনিয়ার সাথে সীমান্তে মূলত অবস্থিত। এবং আমরা আগ্নেয়গিরির কবরটি শুনেছি যে অনেক সময় আগ্নেয়গিরি থাকে যেগুলো সুপ্ত থাকে অথবা প্রকাশিত থাকে অথবা জ্বলন্ত থাকে। সো এখানে কিলিমানজারোতে একটি আগ্নেয়গিরি রয়েছে যেটি একেবারে মৃত আগ্নেয়গিরি বলা যায়, অর্থাৎ এটি একেবারেই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এবং এর দুটি শৃঙ্গ রয়েছে যেটি কিনা পারস্পরিক 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং একটি খাড়া ঢালের মাধ্যমে যুক্ত। এবং এর দুটির মধ্যে যে উচ্চতর শৃঙ্গ সেটির নাম হচ্ছে কিবো, এবং এই কিবো নামক শৃঙ্গটি সমুদ্র সমতল থেকে প্রায় 5895 মিটার উচ্চতা অবস্থিত। অর্থাৎ আমরা এটি জানতে পারলাম যে কিলিমানজারোর যে উচ্চতা সেটা হচ্ছে 5895 মিটার উচ্চতায় সেটি আসলে অবস্থিত। এর বাইরে আমাদের পরে জানতে হবে যে ভিক্টোরিয়া জলপ্রপাত। সো ভিক্টোরিয়া জলপ্রপাত আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন আফ্রিকার ক্ষেত্রে বা প্রাকৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে। সো জিম্বাবুয়েতে অবস্থিত ভিক্টোরিয়া ফলস ন্যাশনাল পার্কটি মূলত এটি মধ্য দক্ষিণ আফ্রিকার একটি জলপ্রপাত, এবং এটি জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাংশে এবং জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। জাম্বেজি নামক একটি নদী থেকে এই জলপ্রপাতটি তৈরি হয়েছে, এবং এটি উচ্চতায় প্রায় 108.3 মিটার এবং এটি প্রস্থে প্রায় 1703 মিটার, এবং এটি প্রতি সেকেন্ডে প্রায় 33,000 ঘনফুট জল পতিত হয়। এবং আমরা যদি বিশ্বের অবস্থান থেকে বিবেচনা করি, ভিক্টোরিয়া জলপ্রপাত কিন্তু বিশ্বের 3য় বৃহত্তম জলপ্রপাত বলা হয়, এবং এটি যদি আমরা নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করি তাহলে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত এবং দ্বিগুণ গভীর। অর্থাৎ ইউনেস্কো কিন্তু এটিকে 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জলপ্রপাতটিকে উভয় নামেই তালিকাভুক্ত করেছে, এবং জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করতে ভিক্টোরিয়া ফলস সেতু নির্মাণ করা হয়েছে। এবং এর মাধ্যমে আমরা অনেকে জানি যে রেলওয়ে মোটর গাড়ি চলাচল করে। এবং এর প্রধান আকর্ষণ রয়েছে জিম্বাবুয়ের এই ভিক্টোরিয়া ফলস ন্যাশনাল পার্ক এবং জাম্বিয়ার মোজিওয়াতুনিয়া ন্যাশনাল পার্ক, এবং এটি ব্যাপক এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে। আমরা এছাড়াও অনেক প্রাণীর বসবাস, যেমন এন্টিলোপ, হাতি, জিরাফ, জেব্রা, সিংহ, চিতা, এই প্রাণীগুলো বসবাস করে, এবং আমরা দেখতে পাই পাহাড়ের চূড়ায় অনেক সময় বাজ পাখি, ঈগল ইত্যাদি প্রাণীকে দেখা যায়। সেটি মূলত খুবই গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়া জলপ্রপাত, যেটি কিনা আফ্রিকা মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে পড়ে। এরপর আমরা দেখতে পাচ্ছি পিরামিড। পিরামিড হলো এক প্রকার জ্যামিতিক আকৃতি বা গঠন যার বাইরের তলগুলো আসলে ত্রিভুজাকার এবং যারা শীর্ষে একটি বিন্দুতে মিলিত হয়। মূলত এই পিরামিড সংক্রান্ত আলোচনাটি এই জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণটি হচ্ছে যে এটি অনেকটা বলা যায় বহুভুজের ওপর অবস্থিত, মানে এর যদি আমরা আকৃতি আলোচনা করি, এবং এটি মিশরে অবস্থিত প্রাচীন প্রস্তর নির্মিত স্থাপনা, এবং এটি মূলত এর দক্ষিণে অনেকগুলো মালভূমি রয়েছে, এবং মালভূমির মধ্যেই কিন্তু এই পিরামিডের অবস্থানটি। এখানে অনেকগুলো পিরামিড রয়েছে, খুফুর পিরামিড, খাফির পিরামিড, বেনকাউরের পিরামিড, এরকম নামের অনেকগুলো পিরামিড রয়েছে। এবং 2008 সাল পর্যন্ত মিশরে প্রায় 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে, এবং
এগুলোর অধিকাংশ নির্মিত হয় প্রাচীন এবং মধ্যকালীন যে ফারাওরা রয়েছে তাদের রাজত্বকালে তাদের এবং তাদের পত্নীদেরকে এখানে সমাধি দেওয়া হতো। এবং মিশরের যে প্রাচীনতম পিরামিডগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক আগে, প্রায় খ্রিস্টপূর্ব 2630 বা থেকে 2611 অব্দের সময়টিতে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়। এবং আমরা এটি সম্পর্কে অনেক খবর শুনেছি যে পিরামিড এটি আমাদের সপ্তাশ্চর্যের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান তৈরি করে রেখেছে। সো এই কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রুপার জাতীয় উদ্যান, খুবই গুরুত্বপূর্ণ ক্রুপার জাতীয় উদ্যান। এবং এই ক্রুগার জাতীয় উদ্যান এবং এই ক্রুগার জাতীয় উদ্যানটি মূলত আফ্রিকার আরেকটি নয়নাভিরাম দৃশ্যের মধ্যে পড়ে, কারণ এটি হচ্ছে আফ্রিকার একটি ন্যাশনাল পার্কের মতো। এবং এটি মূলত এটি যেখানে অবস্থিত সেটি হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার অনেকগুলো বন্য বা দক্ষিণ আফ্রিকা মূলত এই ক্রুগার জাতীয় উদ্যানের অবস্থান। এবং মোর ইম্পর্টেন্টলি এটি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যময় প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল এর মধ্যে রয়েছে, যার মধ্যে আপনারা পিকচারও দেখতে পাচ্ছেন, সিংহের পিকচার, এছাড়াও সিংহ, হাতি, জিরাফ, গন্ডার, জলহস্তী এবং আরো অনেক কিছু রয়েছে। এবং দর্শকরা এই প্রাকৃতিক আবাসস্থলে প্রাণীদের দেখতে উদ্যানের কাছাকাছি সফরেও যেতে পারেন, উদ্যানের অভ্যন্তরে রাতও কাটাতে পারেন। এবং এই উদ্যানের মধ্যে আফ্রিকার বৃহৎ 5টি প্রাণীর আশ্রয়স্থল রয়েছে, যেখানে হাতি, গন্ডার, সিংহ, চিতা এবং ক্রুগার নামক একটি এটাকে বলা হয় আরো একটি অবস্থান রয়েছে, ক্রুগার নামক একটি প্রাণী যারা কিনা এখানে রয়েছে। আমরা এরপর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আকসুম রাজপ্রাসাদ। মূলত আকসুম সভ্যতার একটি নিদর্শনের জায়গা থেকে আকসুম রাজপ্রাসাদটি করা হয়েছে এবং ইথিওপিয়ায় এটি অবস্থিত। মূলত আকসুম রাজপ্রাসাদটি প্রাচীন শহর আকসুম কিং ইজানা এর নামক একটি অবস্থান থেকে মূলত এসে চলে এসেছে এবং এটা একটি সভ্যতাও বটে। এই সভ্যতার যেটি তৈরি হয় ইথিওপিয়াতে, সেই সভ্যতার মধ্যে এখানে সবচেয়ে বেশি যে নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে ওসমানীয় সভ্যতা বা অটোমান সাম্রাজ্যের যে সভ্যতা, সেটি মূলত এখানে কানেক্টেড বেশি ছিল। সো এটি ছিল মূলত আকসুম রাজপ্রাসাদের অবস্থান। আমরা এরপরে দেখতে পাচ্ছি সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক বা সেরেঙ্গেটি জাতীয় উদ্যান, এবং এটি মূলত তানজানিয়ার একটি জাতীয় উদ্যান এবং এটি মারা এবং সিমিও অঞ্চল থেকে প্রায় সেরেঙ্গেটি বাস্তুতন্ত্রের একটি জাতীয় উদ্যান। এটি প্রায় অনেকগুলো সাদা দাড়িওয়ালা ওয়াইল্ড বেস্ট এবং প্রায় জেব্রা, নীল কুমির, বেজার এই ধরনের প্রাণীর জন্য এটি খুবই বিখ্যাত এবং সুপরিচিত বটে। সো এই উদ্যানটি মূলত তানজানিয়াতে অবস্থিত, এই বিষয়টা আমরা জেনে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের যে ধরন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করবো যে আফ্রিকা মহাদেশের রাজনৈতিক ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে মূলত আমরা এখন কথা বলবো। আপনারা সবাই জানেন যে বর্ণবাদ যে নীতিটি রয়েছে সেই বর্ণবাদ নীতিটি কিন্তু অনেক অবস্থান তৈরি করেছে। বর্ণবাদের জায়গাটি আফ্রিকায় আমরা অনেকবার দেখেছি, বর্ণবাদের যে অ্যাপারথাইড বলা হয় এটাকে বর্ণবাদ নীতি উল্লেখ করার ক্ষেত্রে। সো এই বর্ণবাদ নীতি উল্লেখ করার ক্ষেত্রে সবার আগে যে মানুষটি কাজ করেন তিনি হচ্ছেন এই অ্যাপারথাইড নিয়ে, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। আমরা তার সম্পর্কে অনেকখানি জানি। তো অ্যাপারথাইড শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বিচ্ছিন্নতা। মূলত দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে 1948 সাল থেকে 1990 দশক পর্যন্ত একটি জাতিগত বিভাজনের ব্যবস্থা ছিল, যেখানে কিনা শ্বেতাঙ্গ শাসিত সরকাররা এ সময় আইন করে দক্ষিণ আফ্রিকার যে অধিবাসীরা রয়েছে তাদের কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, বর্ণসংকর ইত্যাদি বর্ণে ভাগ করে এবং তাদের উপর অর্থনৈতিকভাবে একটি সংখ্যালঘু টাইপের আধিপত্য তারা প্রকাশ করে এবং এই সাপেক্ষে কিন্তু এই বর্ণবাদ নীতিটি তৈরি করা হয় আমরা দেখতে পেয়েছি। এবং এই বর্ণবাদের মাধ্যমে যেহেতু রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা হয় সেহেতু এই টার্মটিকে মূলত অ্যাপারথাইড বলা হয়। সো আমরা এটি বুঝতে পারলাম যে আসলে অ্যাপারথাইড যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আসলে সম্পূর্ণভাবেই এক ধরনের নিষ্পেষণের সাথে জড়িত এবং এই নিষ্পেষণের সাথে জড়িত থাকার ফলেই মূলত আমরা এটি দেখতে পেয়েছি যে কিভাবে করে বর্ণবাদ নীতি পরবর্তীতে একটি বড় আকার ধারণ করে এবং পরবর্তীতে সমাধান হয় নেলসন ম্যান্ডেলার মাধ্যমে। এরপর আমরা দেখতে পাচ্ছি এএনসি হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যেটি কিনা দক্ষিণ আফ্রিকার একটি বামপন্থী রাজনৈতিক দল এবং 1912 সালে সাউথ আফ্রিকার নেটিভ ন্যাশনাল কংগ্রেস নামে এটি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন শহরে প্রতিষ্ঠিত হয় এবং 1923 সালে এটি এএনসিতে পরিণত হয় এবং 1994 সাল থেকে এটি দক্ষিণ আফ্রিকার শাসক দল এবং এটা দক্ষিণ আফ্রিকা শাসন করে থাকে। 1999 এবং 2004 সালের সাধারণ নির্বাচনে এই দলটি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং এই আফ্রিকান ন্যাশনাল যে কংগ্রেসটি রয়েছে এই কংগ্রেসটি মূলত তারা বিভিন্ন রকম ভাবে তাদের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা এবং তারা একটি অবস্থান তৈরি করে রেখেছি, যার কারণে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পারি যে এই দলটিকে বলা হয় আফ্রিকার সবথেকে প্রাচীন এবং সবথেকে ঐতিহ্যবাহী একটি দল এবং সেই সাপেক্ষে এই দলটির গুরুত্ব আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমরা এরপর যেটি জানবো সেটা হচ্ছে ম্যান্ডেলার নির্বাসন। নেলসন ম্যান্ডেলা, তার সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যার কিনা জন্ম 18 জুলাই 1918-তে এবং তিনি 2013 সালের 5 ডিসেম্বর পর্যন্ত তিনি মারা যান। 2013 সালের 5 ডিসেম্বর তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা, একজন রাজনৈতিক নেতা এবং তিনি প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। নেলসন ম্যান্ডেলা 1994 সাল থেকে 1999 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধানও বটে এবং আফ্রিকান জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের আদর্শের ধারক তিনি ছিলেন ম্যান্ডেলা, যিনি কিনা 1991 থেকে 1997 সাল পর্যন্ত তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি দায়িত্ব পালন করে থাকেন। সো এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ম্যান্ডেলার খবরটা বেশ অনেকবার শুনেছি এবং এটি অনেক ভর্তি পরীক্ষায় চলে এসেছে যে নেলসন ম্যান্ডেলা তার জীবন আচর সম্পর্কে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ভর্তি পরীক্ষার আলোচনা ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে করে ম্যান্ডেলা কর্তৃক যে অনেকগুলো আলোচনা সেটি কিভাবে চলে আসে। আমরা এর পরবর্তীতে যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে মিশরীয় রাজতন্ত্র। অর্থাৎ মিশরীয় রাজতন্ত্র কিন্তু মূলত অনেক প্রাচীন একটি রাজতন্ত্রই বটে এবং এই মিশরীয় রাজতন্ত্র সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে যে মিশরের পুরাতন রাজত্ব বা যে প্রাচীন রাজত্বের সময়টা সেটি কিন্তু খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দ বা 2700 থেকে 2200 খ্রিস্টপূর্বাব্দের সময় এটি ছিল মিশরের পুরাতন রাজত্ব। আমরা মিশরীয় রাজতন্ত্রের দিকে লক্ষ্য করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিশরের রাজতন্ত্রের মধ্যে যেটি প্রাচীন রাজতন্ত্রের একটি বিষয় রয়েছে, অর্থাৎ মিশরের ইতিহাসটি এমন যে মিশর কিন্তু অনেক লম্বা সময় ধরে ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং মোর ইম্পর্টেন্টলি 1882 সালে ব্রিটিশ সেনারা তারা কিন্তু মিশরকে দখল করে নেয় এবং আমরা দেখেছি 1922 সালে মিশর কিন্তু স্বাধীনতা লাভ করে। তবে এখানে একটি ফ্যাক্টর রয়েছে যে 1882 সালে ব্রিটিশ সেনাদের মিশর দখলের পরবর্তীতে যখন কিনা মিশর স্বাধীনতা লাভ করে সেটা একটি নামমাত্র স্বাধীনতা ছিল এবং ওই নামমাত্র স্বাধীনতার ক্ষেত্রে 1922 সালেই যেটি আমরা দেখেছি যে সাংবিধানিক রাজতন্ত্র মিশরে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে মোর ইম্পর্টেন্ট 1952 সালে এই মিশরের সামরিক বাহিনী তারা ওই রাজতন্ত্রকে উৎখাত করে। অর্থাৎ আমরা যেটি দেখলাম 1922 সালে যে প্রতিষ্ঠিত সাংবিধানিক রাজতন্ত্র ছিল সেটিও কিন্তু একটা সার্টেন টাইম পর উৎখাত হয়ে যায় এবং আমরা পরবর্তী দেখেছি 1952 সালেই এই উৎখাতটি সংগঠিত হয় এবং এই যে উৎখাতটি সংগঠিত হয় তার নেতৃত্ব প্রদান করেন জামাল আবদেল নাসের, যাকে কিনা মিশরের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তিনি জামাল আবদেল নাসের এবং তিনি আসলে মূলত রাজতন্ত্রকে উৎখাত করার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করেন এবং এটি আমাদের জেনে রাখা ভালো। সাংবিধানিক রাজতন্ত্রের শেষ রাজা ছিলেন রাজা ফারুক, তিনি মিশরীয় রাজতন্ত্রের সর্বশেষ রাজা এবং এই দলটি 2012 সালে ক্ষমতায় আসে এবং পরবর্তী 1 বছরের মাথায় একটি সেনা অভ্যুত্থানের দ্বারা এদেরকে আসলে সম্পূর্ণভাবে ক্ষমতাচ্যুত করা হয় এবং এই কারণে পরবর্তীতে আমরা এখন পর্যন্ত জানি যে এরা রয়েছে এই দলটির অবস্থান, কিন্তু এটি একেবারে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা দেখতে পাচ্ছি সুয়েজ খাল জাতীয়করণ, এই ইস্যুটি আসলে কেমন। মিশরের যে সিনাই উপদ্বীপের পশ্চিম অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল হচ্ছে সুয়েজ খাল এবং এই সুয়েজ খালটি মূলত ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং এটি কিন্তু মিশর জাতীয়করণ করে ফেলে 1956 সালে এবং মোর ইম্পর্টেন্টলি এখানে ভূমধ্য সাগরের যে পোর্ট আবু সাইদ থেকে লোহিত সাগর অভিমুখে যে যাত্রা সেই ক্ষেত্রে এটি খুব ইম্পর্টেন্ট ছিল যে মিশরের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সুয়েজ খালকে জাতীয়করণ করে এবং সেই সাপেক্ষে সুয়েজ খাল সেটি জাতীয়করণ করা হয় খুব ভালোভাবেই। আমরা এবার দেখতে পাচ্ছি দারফুর সংকট সুদানের এবং সুদানের যে দারফুর সংকটে আমরা জানি যে বিভিন্নভাবে জাতিগোষ্ঠী মোতায়েন বা জাতিগোষ্ঠী কেন্দ্রিক যে একটি দাঙ্গা, সেই দাঙ্গা আমরা দারফুর অঞ্চলে দেখতে পেয়েছি যেখানে কিনা সুদান সরকারের সমর্থনপুষ্ট মিলিশিয়া বাহিনী এবং তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমনের নামে অনেক সময় গণহত্যার মতো অবস্থা তৈরি করেছিল। আমরা দেখি যে জাতিগত দাঙ্গা হামলা বা সংঘাত এখানে দেখতে পেয়েছি আমরা সুদানের দারফুর সংকটে এবং এই দারফুরে কিন্তু দেখা গিয়েছে আফ্রিকান বাহিনীর ম্যান্ডেট শেষ হওয়ার আগেই সুদান সরকার ওই দারফুরে তার সামরিক শক্তি বাড়ানো শুরু করে এবং অনেক সময় দেখা যায় যে তারা নির্বিচারে তারা ওই বিদ্রোহীদের উপর তারা আক্রমণ চালায় কিংবা গণহত্যার মতো ঘটনাও কিন্তু সেখানে ঘটে এবং সেই ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপর দেখতে পাচ্ছি যে দক্ষিণ সুদান এবং সুদান সংকট এটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণটা আমি একটু ব্যাখ্যা করি। কারণ দক্ষিণ সুদান কিন্তু আমাদের সবচেয়ে রিসেন্ট স্বাধীনপ্রাপ্ত যে জায়গাটি, স্বাধীনপ্রাপ্ত যে দেশটি সেটা হচ্ছে দক্ষিণ সুদান এবং তারা কিন্তু ধর্মকেন্দ্রিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিল। আমরা সবাই জানি সুদানের আল শাবাব নামক একটি গোষ্ঠী ছিল যারা কিনা দক্ষিণ সুদানে আক্রমণ চালাতো এবং তারা মুসলিম মৌলবাদী ছিল তারা এবং সেই কারণে ধর্মীয় যে বিভিন্ন অত্যাচার সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো চলে আসে এবং সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মূলত
এই দক্ষিণ সুদান দ্বন্দ্বের পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে করে জাতিসংঘের উদ্যোগে আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে এই দক্ষিণ সুদানের স্বাধীনতাটি লাভ করে এবং তারা 2011 সালে স্বাধীনতা প্রাপ্ত হয়। আমরা দেখতে পাচ্ছি আরইউএফ গেরিলা গোষ্ঠী, যেটি আসলে সিয়েরা লিওনের একটি গেরিলা সংগঠন। এর পুনরূপ হচ্ছে রেভলিউশনারি ইউনাইটেড ফ্রন্ট এবং তারা প্রায় 11 বছর যুদ্ধে লিপ্ত ছিল তথা 1991 সাল থেকে 2002 সাল পর্যন্ত। এবং আমরা দেখেছি পরবর্তীতে তারা তাদের সামরিক পন্থা থেকে সরে এসে রাজনৈতিক দল গঠন করে, যেটি পরবর্তীতে আরইউএফ গেরিলা গোষ্ঠীকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করে ফেলে। আমরা লাইবেরিয়ার লৌহ মানবী ইস্যু নিয়ে দেখতে পাচ্ছি। মূলত লাইবেরিয়ার লৌহ মানবী যাকে বলা হয় তিনি হচ্ছেন এলেন জনসন সার্লিফ এবং তিনি হচ্ছেন আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এবং তার যে শাসন ক্ষমতা সেই শাসন ক্ষমতা খুবই শান্তি প্রয়োগ করার কাজে নিয়োজিত ছিল এবং তিনি আফ্রিকার শান্তি প্রতিষ্ঠার কাজের জন্যই মূলত 2011 সালে নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে, যার কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা লাইবেরিয়ার লৌহ মানবীর ক্ষেত্রে। আমরা এরপর দেখতে পাচ্ছি উগান্ডার স্বৈর শাসন এবং এটি খুবই উগান্ডার স্বৈরশাসক খুবই নিষ্ঠুর স্বৈরশাসক ছিলেন যার নাম হচ্ছে ইদি আমিন এবং তিনি আসলে উগান্ডার স্বৈর শাসক অবস্থা ছিলেন এবং তিনি কিন্তু তার অবস্থানে থেকে উগান্ডাতে একেবারে একক একটি আধিপত্য চালানোর চেষ্টা করে এবং সেই আধিপত্য চালানোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে করে উগান্ডায় বিভিন্ন রকম ভাবে নিপীড়ন বা অত্যাচার করা হয়। আমরা দেখতে পাচ্ছি কেনিয়ার মাসাই জাতি রয়েছে এমন একটি জাতি যারা কিনা এখন পর্যন্ত প্রযুক্তিগত সভ্যতার সন্ধান পাওয়ার পরও তারা নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি আঁকড়ে ধরে রেখেছে এবং তারা কেনিয়া এবং তানজানিয়ার বিশাল অংশ জুড়ে এদের বাস। এরা অনেকটাই খুবই সাংস্কৃতিক একটি গোষ্ঠী বলা চলে এবং এই গোষ্ঠীর ইতিহাস সম্পর্কে খুব ভালোভাবে বলা যায় না, কিন্তু বলা যায় যে এই জনগোষ্ঠীটি শক্তিশালী হয়ে ওঠে 20 শতকের দিকে এবং এরা আসলে খুবই স্থানীয় এবং ক্ষেত্র বিশেষে বলা চলে। এরা হচ্ছে ক্ষেত্র বিশেষে খুবই অসভ্য গোষ্ঠী যাদের মধ্যে এখনো সভ্যতার অবস্থানটি এখনো পৌঁছায়নি। আমরা দেখতে পাচ্ছি বোকো হারাম হচ্ছে মূলত নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক জঙ্গি সংগঠন যারা আল কায়দার মতো সেই পশ্চিমা শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে এবং তাদের প্রধান যুদ্ধ পদ্ধতি হচ্ছে আল কায়দার মতো আত্মঘাতী বোমা হামলা এবং তার আদর্শ বাস্তবায়নে খুবই চরমপন্থী। এবং বোকো হারামের যোদ্ধারা এটি ধারণা করা হয় তারা প্রশিক্ষণের জন্য তারা সোমালিয়াতে গমন করে অনেক ক্ষেত্রে, আবার এটিও ধারণা করা হয় যে তাদের যে বর্তমান অবস্থান যে বোকো হারাম গোষ্ঠী তারা কিন্তু নাইজেরিয়াতে অনেক বেশি তাদের অবস্থান তৈরি করে রেখেছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে হামলা সংঘাত এগুলো চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লকারবি বিমান হামলা, এটি খুবই আলোচিত একটি বিমান হামলার ঘটনা এবং 1988 সালে স্কটল্যান্ডের লকারবিতে আত্মঘাতী বোমা হামলাটি হয় এবং প্রায় 270 জন যাত্রী মারা যান। ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হচ্ছে যে তদন্ত করে পরবর্তীতে দেখা যায় যে বোমা হামলার পেছনে লিবিয়ার 2 জন নাগরিক দায়ী ছিল এবং লিবিয়ার শাসক সেই 2 জনকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে লিবিয়ার সাথে পশ্চিমা বিশ্বের একটি টানাপোড়েন তৈরি হয় এবং পরবর্তীতে গাদ্দাফি অবশ্য সেই সন্ত্রাসীদেরকে হস্তান্তর করতে বাধ্য হন। মূলত এইটিই ছিল লকারবি বিমান হামলার যে একটি রাজনৈতিক ইস্যু হিসেবে পরবর্তীতে তৈরি হয়েছিল, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করলাম। আমরা দেখতে পাচ্ছি মাও বিদ্রোহী দল এবং মাও বিদ্রোহী দলের মূল ইতিহাসটি হল 1952 সালের দিকে কেনিয়া যখন ব্রিটিশ উপনিবেশ ছিল তখন কেনিয়ার মধ্যাঞ্চলের শ্বেতাঙ্গ কর্তৃক জমি জবরদখলকে কেন্দ্র করেই মাও বিদ্রোহ শুরু হয়েছিল এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসক যারা ছিলেন তারা এই বিদ্রোহ দমনের জন্য চরমপন্থা অবলম্বন করে এবং কেনিয়ার মানবাধিকার কমিশনের হিসাব মতে প্রায় 90,000 কেনিয়ানকে তারা হত্যা ও নির্যাতন করা হয়েছিল, যেখান থেকে আসলে মাও বিদ্রোহী দলের মূল ইতিহাসটা আমরা জেনে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি সোমালিয়ার দুর্ভিক্ষ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ সোমালিয়াতে কিন্তু 2017 সালে আমরা দেখেছি প্রায় 25 বছরের মধ্যে টানা তৃতীয়বারের মধ্যে দুর্ভিক্ষে কবলে দেশটি পড়েছে এবং তীব্র খরার কারণে কৃষকরাও কোনো ফসল উৎপাদন করতে পারেনি, যার কারণে আমরা দেখেছি যে প্রায় সময় দুর্ভিক্ষের মুখোমুখি হতে চলেছে দেশটি এবং বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব মতে 2011 সালের দুর্ভিক্ষে সোমালিয়ায় প্রায় 2,60,000 মানুষ মারা গিয়েছিল, যেটি খুবই মর্মান্তিক একটি তথ্য। মাদাগাস্কার দ্বীপদ্বন্দ্ব আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই দ্বীপদ্বন্দ্ব নিয়ে যে তথ্যটি আসলে পাওয়া যায় যে 1947 সালে ফরাসি ঔপনিবেশ থেকে মুক্তি লাভের পর থেকে মাদাগাস্কারের দুটি এথনিক গ্রুপ বা দুটি জাতিগত যারা এথনিক গ্রুপ রয়েছে তাদের মধ্যে মূলত দ্বন্দ্বটি শুরু হয়। একটি হলো মেরিনা এবং অপরটি হলো কটিয়ার্স এবং এই দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বটি শুরু হয় এবং আমরা যদি জানতে পারি 2009 সালে সেখানে সামরিক শাসনও জারি করা হয়েছিল এবং মাদাগাস্কারে আসলে প্রতিনিয়তই এই ধরনের জাতিগত দ্বন্দ্ব কিংবা জাতিগত যে দাঙ্গা সেটি কিন্তু লক্ষ্য করা যায়, যেটি কিনা মাদাগাস্কার দ্বীপ কেন্দ্রিক বা মাদাগাস্কারের অভ্যন্তরীণ যে দ্বন্দ্বের বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা আলোচনা করলাম।
ক্যাম্প ডেভিড চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলের যে একটি উদ্যোগ ছিল যে সকলের সাথে মিলেমিশে চলার, এবং মিশরও যখন তারা তাদের সিনাই উপত্যকা বা সুয়েজ খালের যে দ্বন্দ্ব সেগুলো ভুলে গিয়ে তারা যখন হাত বাড়িয়েছিল, সেটি প্রথম সম্ভব হয় ক্যাম্প ডেভিড চুক্তিটি, যে 1978 সালে সংগঠিত হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউএস এর ক্যাম্প ডেভিড নামক জায়গাটিতে এই চুক্তিটি সংগঠিত হয় বলেই এটিকে ক্যাম্প ডেভিড চুক্তি বলা হয়। মূলত এই ছিল আফ্রিকা মহাদেশের খুব গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ইস্যু। আমরা আমাদের পরবর্তী আলোচনা দিকে মুভ করব। আমরা আমাদের পরবর্তী আলোচনা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা মহাদেশ। আমরা প্রথমে দক্ষিণ আমেরিকা মহাদেশের সেই খুবই ক্রুশিয়াল এবং খুব ইম্পর্টেন্ট তথ্য প্রবাহগুলো জেনে নিব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা ক্যারিবিয়ান, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি মহাদেশ, এবং এই মহাদেশের বেশিরভাগ অংশ কিন্তু বনভূমি দ্বারা আবৃত। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে লেখা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু আয়তন এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রে এটি দাবি করা হয়েছে, এবং মহাদেশটির আয়তন হচ্ছে 1,78,20,900 বর্গ কিলোমিটার, অর্থাৎ এটিও কিন্তু অনেক আয়তন, এবং দেখা যাচ্ছে পৃথিবীর মোট স্থলভাগের 12% রয়েছে। তার মানে হচ্ছে আয়তনের দিক থেকে এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার পরেই কিন্তু অবস্থান, অর্থাৎ ইউরোপ মহাদেশের থেকেও কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশ আয়তনে বড়। আমরা দেখতে পাচ্ছি যে বিষুবরেখা ও মকর ক্রান্তির এই দুই পাশ জুড়ে বিস্তৃতি রয়েছে এই দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে, এবং এই মহাদেশটি উত্তরে পানামা স্থলের মাধ্যমে তারা মধ্য আমেরিকার সাথে যুক্ত, এবং উত্তরে ক্যারিবীয় সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত এই মহাদেশটির দৈর্ঘ্য হচ্ছে 7,400 কিলোমিটার, এবং এর যে পূর্ব পশ্চিমে যে সর্বোচ্চ দৈর্ঘ্য এটি হচ্ছে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত ব্রাজিলের পুন্তা দু সেক্সাস থেকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত পেরুর পুন্তা পারিনিয়াস পর্যন্ত 5,160 কিলোমিটার। আপনারা অনেকে বুঝতে পারেন যে এত বিস্তৃত আকারে তথ্য জানা দরকার থেকে আমি প্রথমেই বলেছি, যদি অ্যাডমিশন ফরম্যাটে শর্ট কোশ্চেন আকারে কিছু চলে আসে তখন কিন্তু আপনাদের ডিটেলস জানা দরকার, এবং আপনারা খুব সংক্ষেপে যদি এই আলোচনাগুলো বা এই দেশের নামগুলো অনেক কঠিন মনে হয়, আপনারা কিন্তু ম্যাপ দেখতে সহজেই বুঝতে পারবেন। আমি সবসময় রিকমেন্ড করি আপনারা যে কোনো মহাদেশ পড়ার সময় ম্যাপটিকে সামনে রেখে পড়াশোনা করার চেষ্টা করবেন, তাতে আপনাদের যে তথ্যগুলো পড়ার জায়গাটি সেটা অনেক বেশি ভিজুয়ালাইজড হবে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকায় এই মহাদেশে 12টি রাষ্ট্র রয়েছে, যদি এই 12টি রাষ্ট্রের মধ্যে মোর ইম্পর্টেন্টলি 10টি রাষ্ট্র হচ্ছে ল্যাটিন সভ্যতার আদলে গড়া, এবং এই ল্যাটিন সভ্যতার আদলে হচ্ছে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা, এবং এর মধ্যে দুটি রাষ্ট্র ল্যাটিন নয়, এবং এই দুটি রাষ্ট্রের মধ্যে একটি হচ্ছে গায়ানা, এটি যুক্তরাজ্যের উপনিবেশ ছিল, এবং সুরিনাম যেটি কিনা নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। এরপর ব্রাজিল এছাড়াও ছিল পর্তুগালের উপনিবেশ, এবং এছাড়াও আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা, এই 9টি দেশ ছিল মূলত স্পেনের উপনিবেশ। সো আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের যে মহাদেশীয় অবস্থানটি রয়েছে এবং একই সাথে রাষ্ট্রভিত্তিক যে অবস্থান সেটিও কিন্তু আমরা জেনে নিতে সক্ষম হলাম, এবং আমরা এরপর একটু জেনে নেব যে দক্ষিণ আমেরিকা মহাদেশের মৌলিক তথ্যাবলী আসলে কেমন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা মহাদেশের মৌলিক তথ্যগুলো, যে দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্র হচ্ছে মোট 12টি, যেটি আমরা কিছুক্ষণ আগেই জেনেছি। এছাড়াও দক্ষিণ আমেরিকার আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকার জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে সুরিনাম, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ক্ষেত্রফলে তথা আয়তনে এবং জনসংখ্যায় উভয়ভাবেই ক্ষুদ্রতম দেশ। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম হচ্ছে অ্যামাজন, এবং অ্যামাজন হচ্ছে সারা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী, সর্বোচ্চ হচ্ছে নীল নদ আমরা সবাই জানি, এবং অ্যামাজন হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী বলা চলে, এবং তবে এটি প্রশস্ততার দিক থেকে বা গভীরতার দিক থেকে এটি সবচেয়ে বৃহত্তম বলা চলে অ্যামাজনকে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ পর্বত বিন্দুকে বলা হয় মাউন্ট অ্যাকাঙ্গাগুয়া, এটি আমরা বিগত লেকচার বা যেটি আমাদের ছিল সেখানে আমাদের জানার কথা। এছাড়াও দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু হচ্ছে পেনিনসুলা। আমাদের জানতে হবে বিশ্বের উচ্চতম রাজধানী যেটি কিনা উঁচুতে অবস্থিত সেটা হচ্ছে বলিভিয়ার রাজধানী লাপাজ। এছাড়াও ফুটবলের উর্বর ভূমি বলা হয় দক্ষিণ আমেরিকাতে, কারণ আমরা সবাই সারা বিশ্বে ব্রাজিল, আর্জেন্টিনা এই ফুটবল উপভোগ করে কিন্তু সবাই বড় হয়েছে। সো এই ফুটবলের উর্বর ভূমি বলা হয় মূলত দক্ষিণ আমেরিকাকে। পৃথিবীর সরু রাষ্ট্র বলা হয় বা প্রলম্বিত রাষ্ট্র বলা হয় চিলিকে, এটিও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ আমেরিকার যে উচ্চতম জলপ্রপাত সেটা হচ্ছে অ্যাঞ্জেলস জলপ্রপাত, এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে উচ্চতম হিসেবে খ্যাত। এছাড়াও চির বসন্তের নগরী বলা হয় ইকুয়েডরের কিটোকে, এটা হচ্ছে চির বসন্তের নগরী হিসেবে খ্যাত। সো এই ছিল মূলত দক্ষিণ আমেরিকা মহাদেশের মৌলিক তথ্যাবলী। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব।
আমরা আমাদের পরবর্তী আলোচনা দেখতে পাচ্ছি সবার আগে যে প্রাকৃতিক বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে যেটি সবার আগে চলে এসেছে সেটা হচ্ছে অ্যামাজন। এবং এই অ্যামাজন নিয়ে এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট আলোচনাটি, যে অ্যামাজন নদী না বরঞ্চ অ্যামাজন অরণ্য নিয়ে আমরা এখন একটা আলোচনা করব এবং এই অ্যামাজনের অবস্থানগুলো নিয়ে। মূলত যদি নদীর কথা বলতে হয় তাহলে নদীর কথা বলতে গেলে কিন্তু অ্যামাজন যে নদীটি সেটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম, আমরা প্রথমেই বলেছি। এবং এই অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি রয়েছে, প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা খুব আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত, অর্থাৎ এখানে 9টি দেশ জুড়ে কিন্তু অরণ্য বিস্তৃত, যার মধ্যে 60% রয়েছে ব্রাজিলে, 13% রয়েছে পেরুতে, বাকি অংশ কিন্তু কলম্বিয়াতে রয়েছে, ভেনেজুয়েলাতে রয়েছে, ইকুয়েডরে রয়েছে, বলিভিয়াতে রয়েছে, গায়ানাতে রয়েছে, সুরিনামে রয়েছে এবং ফ্রেঞ্চ গায়ানাতে রয়েছে। সো পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্টের আমরা কথা বলি, সেই রেইন ফরেস্টের অর্ধেকটাই কিন্তু এই অ্যামাজন অরণ্যের মধ্যে রয়েছে। এছাড়াও নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে এই অ্যামাজন সমৃদ্ধ, যেখানে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। তো আপনারা বুঝতেই পারছেন এর যে গুরুত্ব জায়গাটি সেটি কতটা বেশি। এবং পৃথিবীর 20% অক্সিজেন আসে অ্যামাজন থেকে এবং একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। এবং বর্তমানে কিন্তু এটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। এবং এই যে বনের নদীটি অর্থাৎ অ্যামাজন নদীটি কিন্তু বেশিরভাগ নদীর উৎস এবং এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়াও অ্যামাজনে প্রায় 45 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এবং অ্যামাজন নদীতেও কিন্তু প্রায় 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী রয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে অ্যামাজন হচ্ছে মূলত সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি আগানো বা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এরপরে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে ভেনেজুয়েলার একটি জলপ্রপাত এবং এটি বিশ্বের সর্বোচ্চ নিরবিচ্ছিন্ন জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে 979 মিটার এবং গভীরতা হচ্ছে 807 মিটার এবং এটি ইউনেস্কো দ্বারা খ্যাত বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের অংশ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বটে। আমরা এই অ্যাঞ্জেল জলপ্রপাতের যে দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পেয়েছি যে এটি অ্যাঞ্জেল জলপ্রপাতটি ভেনেজুয়েলার যে অঞ্চলগুলো রয়েছে সেই ভেনেজুয়েলার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এবং আমরা নায়াগ্রা জলপ্রপাতের সাথেও যদি আমরা কোনো কারণে তুলনা করি সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাঞ্জেল জলপ্রপাতটি দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈচিত্র্য দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান দখল করে থাকবে। আমরা এরপরে যে অবস্থানটি দেখতে পাচ্ছি আতাকামা মরুভূমি। আতাকামা মরুভূমি মূলত উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক এবং বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল, কারণ এর পশ্চিম হচ্ছে প্রশান্ত মহাসাগর উপকূলস্থিত পর্বতমালা, যেটি কিনা যার স্থানীয় নাম হচ্ছে কোর্দিলেরা দে লা কোস্তা এবং পূর্বে এটি আসলে আন্দিস পর্বতমালা দ্বারা আবদ্ধ। উত্তরে এই মরুভূমিটি প্রায় তারাপাকা নামক একটি অঞ্চল হয়ে পেরু সীমান্ত পর্যন্ত চলে গিয়েছে এবং এটি 100 বছরে গড়ে মাত্র 3 থেকে 4 বার বৃষ্টিপাত হয়, যেটি খুবই অবাক করার একটি বিষয়, বাট এটি সত্য যে এটি 100 বছরে মূলত 3 থেকে 4 বার শুধুমাত্র এখানে বৃষ্টিপাত হয়। আমরা দেখতে পাচ্ছি আন্দিস পর্বতমালা বা পর্বত শ্রেণী পরবর্তীতে আন্দিজ পর্বতমালা, এটি কিন্তু পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা বলা হয় এবং কেননা এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে এটি বিস্তৃত এবং এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে 7000 কিলোমিটার এবং এর গড় প্রস্থ হচ্ছে প্রায় 500 কিলোমিটার এবং এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় 4000 মিটারের মতো। সেটিও খুবই গুরুত্বপূর্ণ আন্দিজ পর্বতমালা এবং এটি কিন্তু দক্ষিণ আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান দখল করে রেখেছে। আমরা এরপর দেখতে পাচ্ছি ইগুয়াসু জলপ্রপাত এবং ইগুয়াসু জলপ্রপাতটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে কারণ এটি দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জলপ্রপাত এবং এটি আর্জেন্টিনাতে 80% রয়েছে এবং ব্রাজিলে 20% রয়েছে এবং মূলত এবং এটি আর্জেন্টিনা এবং ব্রাজিলের সীমান্তবর্তী অবস্থানে অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাকৃতিক বিস্ময় বলা চলে কারণ ইগুয়াসু নদী যেখানে পারানা নদীর সাথে মিলিত হয়েছে তার 24 কিলোমিটার পূর্বে এই জলপ্রপাতটি অবস্থিত, অর্থাৎ পাহাড়ি ঝর্ণা দ্বারা প্রায় 73 মিটার নিচে এখানে পতিত হয় এবং বর্ষাকালে এর যে প্রশস্ততা প্রায় 4 কিলোমিটারের মতো অবস্থান তৈরি করে এবং এটি প্রায় 730 মিটার প্রস্থের জলপ্রপাত হিসেবে নির্ধারিত। সো ইগুয়াসু জলপ্রপাতের যে আলোচনাটি আমরা করলাম এটিও কিন্তু মূলত যেটিকে বলা হয় যে দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক বৈচিত্র্যের খুবই ইম্পর্টেন্ট একটি ধারণা হচ্ছে এটি। আমরা এরপর যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি এবং এই প্যাটাগোনিয়া মরুভূমি কিন্তু আরো খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মূলত পাতাগোনিয়ান মরুভূমি বলে। এটি আর্জেন্টিনার বৃহত্তম মরুভূমি এবং অঞ্চল অনুসারে বিশ্বের 4র্থ বৃহত্তম মরুভূমি, যেটি কিনা 6,73,000 বর্গ কিলোমিটার দখল করে এবং এটি মূলত প্রথমে বললাম আর্জেন্টিনা অবস্থিত এবং এর পশ্চিমে অ্যান্ডিস রয়েছে, এর পূর্বে আটলান্টিক মহাসাগর রয়েছে এবং
এর দক্ষিণ আর্জেন্টিনা বা পাতাগোনিয়া অঞ্চলে এটা আবদ্ধ রয়েছে। তো মূলত এই ছিল মূলত দক্ষিণ আমেরিকা মহাদেশের যে অঞ্চলগুলো রয়েছে বা প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে মহাদেশ ভিত্তিক, সেই প্রাকৃতিক মহাদেশ ভিত্তিক বৈচিত্র্য নিয়ে আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন ইস্যু। আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জলবায়ু সম্মেলন। জলবায়ু সম্মেলনের কথা যদি চলে আসে, সর্বপ্রথমেই জলবায়ু সম্মেলনের কথা চলে আসলে যে বিষয়টা আলোচনা হয় সেটি হচ্ছে যে ধরিত্রী সম্মেলনের কথা, যেটি কিনা 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে ধরিত্রী সম্মেলনটি শুরু হয়। এবং আপনারা সবাই জানেন যে এই ধরিত্রী সম্মেলনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে অনেকগুলো সংগঠনের জন্ম হয়, যেমন কনফারেন্স অফ পার্টিস বা সিওপি তথা কোপের সম্মেলনগুলো আমরা দেখতে পারি। এছাড়াও দেখতে পেয়েছি যে পরিবেশ ভিত্তিক বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, যেমন ইউএনএফসিসিসি, তারা কিন্তু এখানে বিভিন্ন বিনিয়োগ করে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ছিল আইপিসিসি, তারাও নোবেল পুরস্কার পায় এখানে। সো বেসিক্যালি এর গোড়াটাই হচ্ছে 1992 সালে জায়গা থেকেই। তো এটি হচ্ছে মূলত অবস্থান। আমরা দেখতে পাচ্ছি ফুটবলের জন্ম। আমরা একটু আগে বলেছিলাম দক্ষিণ আমেরিকা মহাদেশে কিন্তু ফুটবলের যে জন্মটি সেটি অনেক আগে থেকে। আমরা 1930 সালের পরবর্তীতে উরুগুয়েতে দেখেছি, এরপর 1934 সালে ব্রাজিলে দেখেছি, এবং অনেক বিখ্যাত খেলোয়াড়ের নাম আমাদের সবার জানা রয়েছে, জিকো, পেলে, দিয়েগো ম্যারাডোনা, কিংবা বর্তমান সময়ে লিওনেল মেসি, কিংবা হচ্ছে ব্রাজিলের নেইমার, এরকম আরো অনেক ভক্ত পাওয়া যাবে ফুটবলের, যাদের ফুটবল ক্রেজ সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা মহাদেশের এই রাষ্ট্র দুটিকে ঘিরে, অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরে, সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এরপর দেখতে পাচ্ছি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যাদের মধ্যে বিরোধ রয়েছে, সেই বিরোধটি রয়েছে মূলত যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মাঝে। এবং মোর ইম্পর্টেন্টলি এই বিরোধটি কিন্তু অনেক আগে থেকে ছিল, বা বিরোধ রয়েছে আসলে বর্তমানে। এবং এর একটি নীতিবাক্য রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে, যেটা তারা পালন করেছিল, সেটার নীতিবাক্য রয়েছে ডিজায়ার দ্য রাইট। এবং এই ফকল্যান্ড যুদ্ধও কিন্তু সংঘটিত হয় আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে, যেটি কোনো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বলা যায় ব্রিটেনের রানী মার্গারেট থ্যাচার, তিনি মূলত আর্জেন্টিনার থেকে এই ফকল্যান্ড দ্বীপকেন্দ্রিক যুদ্ধ 1982 সালে যেটি হয়, এবং সেই দ্বীপ দখল করে নেওয়ার ক্ষেত্রে শক্ত ভূমিকা তিনি পালন করে থাকেন, যেটি খুব গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তীতে আমরা যেটি জানবো সেটা হচ্ছে চে গুয়েভারা সম্পর্কে। চে গুয়েভারা হচ্ছে, তার পুরো নাম আর্নেস্তা চে গুয়েভারা। তিনি একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী, একজন বিপ্লবী, একজন চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, একজন কূটনীতিবিদ, তিনি একজন সামরিক তত্ত্ববিদ, এবং সব থেকে বড় কথা তিনি কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব বলা চলে। তার প্রকৃত নাম ছিল আর্নেস্তা গেভারা দে লা সেরনা, এবং তিনি সারা বিশ্বে লা চে বা চে নামেই পরিচিত মূলত। এবং তিনি আসলে 1928 সালে 14 জুন আর্জেন্টিনা জন্মগ্রহণ করেন, এবং তিনি 1967 সালের 9 অক্টোবর তিনি বলিভিয়া মারা যান। তার যে একটি সমাজতান্ত্রিক আদর্শ বা তার যেটি বিপ্লব, সেই বিপ্লবটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে কিভাবে করে তারা বিভিন্ন রকম ভাবে সমাজতান্ত্রিক বিপ্লবকে সংগঠন করার চেষ্টা করে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বলিভিয়াতে বিশেষ করে কিভাবে করে এই সমাজতান্ত্রিক অবস্থানগুলোকে অনেক বড় আকারে বা অনেক গুরুত্বপূর্ণ আকারে ধরে নেওয়া হয়। এবং এই পরবর্তী যে সমাজতান্ত্রিক বিপ্লব সেটি কিন্তু চে গুয়েভারার নামের সাথেই কিন্তু সম্পর্কিত। এবং এই কারণে বলা চলে যে চে গুয়েভারা তার যে অবস্থান বা তার যে বিপ্লবের অবস্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু সারা বিশ্ব ধরে রাখতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইনকা সাম্রাজ্য। ইনকা সাম্রাজ্য হচ্ছে মূলত একটি সভ্যতা, ইনকা সভ্যতা থেকে এসেছে, এবং এটি দক্ষিণ আমেরিকার প্রাচীন সভ্যতা। এবং ধারণা করা হয় ইনকা সভ্যতার মানুষ আমেরিকার অন্যান্য লোকদের মতোই বেরিং প্রণালী পার হয়ে এশিয়া থেকে আমেরিকা মহাদেশে পা রেখেছিল, এবং তারা নানাভাবে বিভক্ত হয়ে এই মহাদেশের বিভিন্ন স্থানে তারা বসতি স্থাপন করে। এবং এর নামকরণ করা হয় যে পেরুর আন্দিস পর্বতমালার ইনকা সভ্যতা, কারণ ইনকা শব্দের অর্থ হচ্ছে সূর্যের সন্তান। এবং তারা একটি যুদ্ধবাদ জাতি ছিল, এবং তারা সাধারণত যে অঞ্চলটি ছিল কুচকো নামক অঞ্চল ছিল, সেই অঞ্চলে তাদের যে জনগোষ্ঠী তাদেরকে ইনকা বলা হতো, এবং তাদের একটা রাষ্ট্রীয় ভাষা ছিল যার নাম ছিল কেচুয়া। সো এই ভাষাটিও তারা আসলে ধারণ করত। আমরা দেখতে পাচ্ছি মাদক দ্রব্য যে উৎপাদন এবং চোরাচালান, যেটি কিনা অনেক বেশি সংগঠিত হতো, সেটি হচ্ছে যে কিউবা এবং কিউবার যে গেরিলার গোষ্ঠীগুলো রয়েছে এবং তাদের সাথে যে বলিভিয়া ভেনেজুয়েলার কানেকশন তাদের সাথে। সো বেসিক্যালি এই কনসেপ্টের সাথেই মূলত আমরা মাদকদ্রব্য উৎপাদন এবং চোরাচালানটি দেখতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্ক গেরিলা গোষ্ঠী। সো ফার্ক গেরিলা গোষ্ঠী কিন্তু কলম্বিয়ার একটি গেরিলা গোষ্ঠী, এবং মূলত বর্তমানে এই গেরিলা গোষ্ঠীর অস্তিত্বটি নেই, কারণ প্রায় কলম্বিয়ায় 5 দশকব্যাপী যুদ্ধের অবসান ঘটিয়ে ফার্ক বিদ্রোহীদের সাথে সরকার শান্তি চুক্তি স্বাক্ষর করে, যার কারণে কলম্বিয়ার যে প্রেসিডেন্ট তিনি শান্তি পুরস্কার পান হুয়ান ম্যানুয়েল সান্তোস। এবং তিনি এটিও বলেছেন শান্তি চুক্তি এমন একটি বিষয় যারা অপরাধ নির্যাতন করেছে এই কনসেপ্ট থেকে তাদের জন্য এটি খুব ভালো একটি অবস্থান। এবং যদিও এই শান্তি চুক্তিতে কোনো সাধারণ ক্ষমতার ব্যবস্থা ছিল না, তারপরও এই জায়গা থেকে ফার্ক গেরিলাদেরকে তারা
খুব ভালোভাবেই এই বিষয়টিকে ম্যানেজ করে ফেলে। আমরা দেখতে পারি নিরাপত্তা পরিষদের সদস্য প্রার্থিতার বিষয়টি যদি আমরা একটু খেয়াল করি, নিরাপত্তা পরিষদের মূল কথা হলো জাতিসংঘে ব্রাজিল দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে তারা নিরাপত্তা পরিষদের যে স্থায়ী পদ বা যেটিকে আমরা ভেটো পদ বলে থাকি, ভেটো অধিকারের বিষয়টি, সেই ভেটো পদের জন্য তারা বহুদিন ধরে আবেদন করে আসছে। মূলত এটিকেই ইন্ডিকেট করা হচ্ছে যে নিরাপত্তা পরিষদের সদস্য প্রার্থীদের বিষয়টি, অর্থাৎ ব্রাজিলের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য লাভ করার যে অবস্থানটি। আমরা দেখতে পাচ্ছি নিকোলাস মাদুরো সরকার, এই নিকোলাস মাদুরো সরকার বলার কারণ হচ্ছে ভেনেজুয়েলার একটি সংঘাত চলছে বা সংকট চলছে। আপনারা টানা দুটি দেখলেই বুঝতে পারবেন যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব। নিকোলাস মাদুরো সরকার তারা কিন্তু ভেনেজুয়েলার যে সেনাবাহিনী এবং তারা কিন্তু এই বছরে তারা ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে এবং এই সেনাবাহিনী নিকোলাস মাদুরো তারা তাদের প্রেসিডেন্টের প্রতি বিশ্বাস রাখতে চাচ্ছে এবং এখানে একটি বিপক্ষ দল দাঁড়িয়ে গেছে যারা কিনা বিরোধী দলের নেতা এবং তিনি স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে জুয়ান গুয়াইদো, যাদেরকে কিনা যুক্তরাষ্ট্র ওই গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপরেই আমরা দেখেছি নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং এই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি যে বিভিন্ন সন্দেহজনক স্বার্থ হাসিলের জন্য তারা কখনো নতুন করে কোনো ধরনের সম্পর্ক তারা যুক্তরাষ্ট্রের সাথে বিল্ড আপ করবে না। আমরা এটিও দেখেছি যে কিভাবে করে যুক্তরাষ্ট্র পরবর্তীতে ভেনেজুয়েলার যে রাষ্ট্রীয় তেল কোম্পানি রয়েছে PDVSA, তাদের সাথেও কিভাবে তারা এই অবস্থানটি তারা সংযুক্ত করে রেখেছিল, যার কারণে আমরা একটি দ্বন্দ্বের আভাস এটি দেখতে পেয়েছি। সেই সাপেক্ষে বলা হয়েছে যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের কথা। আমরা এবার দেখতে পাচ্ছি ন্যাশনাল লিবারেশন আর্মি, কলম্বিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ গেরিলা গোষ্ঠী হচ্ছে ন্যাশনাল লিবারেশন আর্মি। তারাও অনেক লম্বা সময় যাবত তারা এই গেরিলার যে অবস্থান, সেই গেরিলা অবস্থান থেকে তারা এটি উল্লেখ করেছিল। আমরা এবার দেখতে পাচ্ছি কৃষি উন্নয়ন, এটি খুবই বলা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কৃষি উন্নয়নটি হচ্ছে মূলত এমন একটি উন্নয়ন যে উন্নয়নে আসলে আমাজনের বদৌলতে অনেক বেশি কৃষি উন্নয়ন সংগঠিত হয়। ব্রাজিল তারা কিন্তু ব্রাজিল থেকে শুরু করে আর্জেন্টিনা কিংবা অন্যান্য দেশ তারা কিন্তু এই যারা কিনা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত, তারা এই কৃষি উন্নয়নের দ্বারা অনেক বেশি উপকৃত হয় এবং সারা বিশ্বে সাপ্লাইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে থাকে এই কৃষি উন্নয়ন। ফরাসি গায়ানা তারা ফ্রান্সের থেকে এখনো স্বাধীনতা প্রাপ্ত হয়নি, তারা মূলত ফ্রান্সের অংশ। তাদের পতাকাও ফ্রান্সের, মুদ্রা ইউরো এবং তাদের সরকার প্রধান ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য ফরাসি গায়ানাতে ভোট হয়েছে, তবে এর বিপক্ষে জনমত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অরণ্যের স্থান, এখানে অ্যামাজন বনকে ইন্ডিকেট করা হয়েছে কারণ সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। সেই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি ভেন্ডিমিয়া উৎসব। ভেন্ডিমিয়া উৎসবটি সম্পর্কে বলা যায় যে এটি স্থানীয় নাম হচ্ছে লা ভেন্ডিমিয়া, এটি আর্জেন্টাইন একটি উৎসব এবং এখানে বিভিন্ন ফসলের তৈরি পোশাক পরে র্যালিতে অংশগ্রহণ করে সেখানকার আর্জেন্টাইন যারা রয়েছে তারা, এবং সেই সাপেক্ষে এই ভেন্ডিমাইন উৎসবটি মূলত দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে এটি জাতীয় উৎসব হিসেবে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাম্বা ঐতিহ্য। সাম্বা ঐতিহ্য কিন্তু একটি ব্রাজিলীয় গান এবং নৃত্য, মূলত ব্রাজিলের যে সাও পাওলো, সেই সাও পাওলো থেকেই এখানে শুরু হচ্ছে এবং এটি বলা হয় এটি একটি ধর্মীয় সংস্কৃতির মতো, যার উৎপত্তি শুধুমাত্র সাও পাওলো থেকেই না, বরঞ্চ ব্রাজিলের বাহাই এবং রিও ডি জেনিরো প্রদেশ থেকেও এর উৎপত্তি এবং এটি 1920-এর দশক থেকে এর উৎপত্তি লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাচ্ছি প্রাচীন ধ্বংসাবশেষ, মানে হচ্ছে যে আমরা জানি যে অনেকগুলো ধ্বংসাবশেষ রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে, পেরুতে রয়েছে, চিলিতে রয়েছে অনেকগুলো প্রাচীন ধ্বংসাবশেষ এবং বিশেষ করে ইনকা সভ্যতা যে কথাটা আমরা বললাম, সেখানে অনেক প্রাচীন ধরনের আর্কিওলজিক্যাল সাইটগুলো খুঁজে পাওয়া গেছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সো এই ছিল মূলত আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন ইস্যু, যে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করবো। আমরা দেখতে পাচ্ছি ওশেনিয়া মহাদেশ নিয়ে আমরা আলোচনার ক্ষেত্রে চলে এসেছি। আমাদের আজকের আলোচনার সর্বশেষ মহাদেশ যেটি, সেটা হচ্ছে ওশেনিয়া। সো ওশেনিয়াকে মাঝে মাঝে মহাদেশ হিসেবে গণ্য করা হয় কারণ এটি যদিও এটি একটি প্রশস্ত এলাকা যেখানে ভূমি সীমান্তের পরিবর্তে প্রশান্ত মহাসাগরের পানি এই দেশগুলোকে আলাদা করেছে, অর্থাৎ এখানে কিন্তু স্থল সীমান্তের সম্ভাবনা বা অবস্থানটি খুব কম। এখানে জল সীমান্তের দ্বারা একটি দেশ আরেকটি দেশের সাথে আলাদা হয়েছে এবং এই প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ এবং দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। আমরা তিনটি ভাগে ভাগ করা হয়েছে অঞ্চলকে, সেটি দেখতে পাচ্ছি এবং এই তিনটি ভাগ আমরা দেখলাম, একটি হচ্ছে মেলানেশিয়া, একটি হচ্ছে মাইক্রোনেশিয়া এবং আরেকটি হচ্ছে পলিনেশিয়া। সো এটি হচ্ছে মূলত ওশেনিয়া মহাদেশের তিনটি ভাগ এবং এখানে বলা হচ্ছে যেটি খুবই সত্য, ওশেনিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। যদিও এখানকার স্বাধীন দেশের সংখ্যা একটু বেশি, অর্থাৎ ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 14টি। বেশি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ হওয়ার পরবর্তীতেও এই স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 14টি আমরা দেখতে পেলাম। ওশেনিয়া মহাদেশের ক্ষেত্রফল 85,25,989 বর্গ কিলোমিটার
এই মহাদেশটি একটি মহাদেশীয় সোপান নিয়ে গঠিত এবং এই সোপানটি আবার একাধিক অগভীর সমুদ্র দ্বারা নিমজ্জিত এবং এই সমুদ্রগুলি আবার এই সোপানটিকে একাধিক ভূখণ্ডে বিচ্ছিন্ন করে রেখেছে। আমি একটি উদাহরণ এখানে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, যেমন আরাফুরা সাগর এবং টরেস প্রণালী কর্তৃক নিউ গিনি এবং বাস প্রণালী কর্তৃক তাসমানিয়া অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে। সুতরাং আপনারা আশা করি বুঝতে পেরেছেন যেখানে স্থল সীমান্ত সম্ভাবনা নেই বললেই চলে, এখানে পুকুর প্রণালী বা জলসীমার মাধ্যমে কিন্তু একটি দেশ আরেকটি দেশকে আলাদা করতে সক্ষম হয়। আমরা ওশেনিয়া মহাদেশের কিছু মৌলিক তথ্যাবলী সম্পর্কে জানবো। আপনারা দেখতে পাচ্ছেন ওশেনিয়া মহাদেশের মৌলিক তথ্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওশেনিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা হচ্ছে 14টি এবং অবশ্যই পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। আমরা দেখতে পাচ্ছি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ নিঃসন্দেহে অস্ট্রেলিয়া। এছাড়া রয়েছে ওশেনিয়া মহাদেশের যে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সেটা হচ্ছে টুভ্যালু এবং ওশেনিয়া মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে আয়ারকজা, এটিও খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশ্বের সর্ববৃহৎ প্রবাল শৈলশিরা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা যেটি একদম প্রথম লেকচার থেকে জেনেছিলাম যে ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট কুক এবং ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। এছাড়াও আমরা অনেক সময় যে নামকরণটি করে থাকি সেটিও সত্য যে ওশেনিয়া মহাদেশের অপর নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ এবং প্রধানত এই সকল দ্বীপগুলোকে একত্রেই ওশেনিয়া নামে নামকরণ করা হয়। এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মনোনিবেশ করবো। আমরা দেখতে পাবো ওশেনিয়া মহাদেশের কিছু প্রাকৃতিক ঐতিহ্যের বিষয় যেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেক আয়ার এবং এই লেক আয়ারে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওশেনিয়া মহাদেশের ক্ষেত্রে, কেননা এই লেক আয়ার হচ্ছে ওশেনিয়া মহাদেশ তথা অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত পানির হ্রদ এবং ঊষর অঞ্চলে অবস্থিত হ্রদটি প্রায় শুকনো থাকে সাধারণত এবং মূলত বর্ষাকালেই এতে পানি সঞ্চিত হয় এবং তখন এটি মধ্য অস্ট্রেলিয়ার এক বিরাট অঞ্চলের পানি নিষ্কাশন স্থল হিসেবে কাজ করে এবং এক্ষেত্রে বলা যায় যে এই যে হ্রদটি রয়েছে যেহেতু যেখানে তাদের অবস্থানটি খুবই কম, তারপরে লেক আয়ার হ্রদটি ওশেনিয়া মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে পড়ে। আমরা দেখতে পাচ্ছি মাউন্ট কোসিয়াস্কো, এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মাউন্ট কোসিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার স্নোই পর্বতমালা রয়েছে সেই স্নোই পর্বতমালার একটি শৃঙ্গ যেটি কিনা নিউ সাউথ ওয়েলসের কস্টিয়াস্কো জাতীয় উদ্যানে অবস্থিত এবং এটি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা চলে। আমি আবারও বলছি এটি কিন্তু অস্ট্রেলিয়া, ওশেনিয়া না, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু পুনাকজায়া। সো এই মাউন্ট কোসিয়াস্কো এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 2228 মিটার, এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটিকে আমরা বললাম। এর পরবর্তীতে আমরা যেই আলোচনাটি দেখতে পাচ্ছি গ্রেট ব্যারিয়ার রিফ বা এটাকে বলা হয় প্রবাল প্রাচীর এবং এটি খুব কেন গুরুত্বপূর্ণ কারণ এটি পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ বা প্রাচীর যেটি কিনা 2900-এর বেশি একক রিফের সমন্বয় গঠিত এবং রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত এবং মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু অন্যতম। সো এই কারণে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটি দেখতে পেলাম। এরপর আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে মারে ডার্লিং নদী এবং এটি কেন গুরুত্বপূর্ণ কারণ এটি মূলত এটি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার একটি নদী এবং দীর্ঘতম নদী বলা হয় মারে ডার্লিং নদীকে। এটি কুইন্সল্যান্ডের গ্রেট ডিভাইডিং রেঞ্জের অনেকগুলি পাহাড়ি নদী একত্রে মিলিত হয়ে জন্ম দিয়েছে। 2949 কিলোমিটার দীর্ঘ নদীটি দক্ষিণ পশ্চিম দিকে প্রায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের যে শুষ্ক নিম্নভূমি রয়েছে তার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি পরবর্তীতে মারি নদীর নামে মিলিত রয়েছে এবং এই মারি নদীটি হচ্ছে আবার এই মারে ডার্লিং নদীর বৃহত্তম উপনদী। সো এই বিষয়গুলো মূলত এই ওশেনিয়া মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা যেটি দেখতে পেলাম একটু আগেই। এরপর আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করি, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশের বিভিন্ন ইস্যু। আমরা ব্রিটেনের সাথে সাংবিধানিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কেন এটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু ব্রিটেনের আন্ডারে বা ব্রিটেনের রানীর আন্ডারে কিন্তু সবচেয়ে বেশি সময় ছিল এই যে অবস্থান থেকে ওশেনিয়া যে অস্ট্রেলিয়া তারা এবং এখনো কিন্তু অস্ট্রেলিয়া ব্রিটেনের রানীর অধীনে ছিল। পরবর্তীতে সাংবিধানিক ক্ষেত্রে একটি সম্পর্ক তারা এখনো মেনটেন করে যে কমনওয়েলথ ভিত্তিক যেটি রাজতন্ত্র ভিত্তিক সম্পর্ক সেটি। আমরা দেখতে পাচ্ছি আয়ার্স রক এর মানে হচ্ছে উলুরু বলা হয় এটাকে এবং এটা আয়ার্স রক নামে পরিচিত। এটি হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরির দক্ষিণ অংশে একটি বৃহৎ বালির প্রস্তর এবং এই প্রস্তর ফরমেশনটি হচ্ছে প্রায় 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই আয়ার্স রকটি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ।
আমরা এরপর যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কয়লা খনি। কয়লা খনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং কেন এটি গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে যে এই কয়লা খনির জায়গাতে থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কয়লা খনি রয়েছে, যেখানে কিনা তাসমানিয়ান দ্বীপপুঞ্জে কয়লা খনি রয়েছে, নিউ সাউথ ওয়েলসে কয়লা খনি রয়েছে, এবং এটি কিন্তু ওশেনিয়া মহাদেশের বা অস্ট্রেলিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হিসেবে বিবেচিত। সেটিও খুবই ইম্পর্টেন্ট। আমরা অ্যাবরিজিন দেখতে পাচ্ছি। অ্যাবরিজিন হচ্ছে অস্ট্রেলিয়ার এক ধরনের আদিবাসী, যার কিনা অ্যাবরিজিন বলা হয়, এবং এটি ধারণা করা হয় তারা হচ্ছে সবচেয়ে বেশি যেটিকে বলা হয় সবচেয়ে প্রাচীন, তারা যে প্রাচীন আদিবাসীদের ক্ষেত্রে ও ওশেনিয়া মহাদেশের সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি পলিনেশিয়ান অঙ্গরাজ্য। পলিনেশিয়ান অঙ্গরাজ্য নিউজিল্যান্ড যে জায়গা থেকে এবং পলিনেশিয়ান জায়গা থেকে এটি একটি রাজ্য বলা চলে, যেখানে কিনা নিউজিল্যান্ডে অবস্থিত রয়েছে এবং প্রায় মধ্য এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এটি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। এখানে 1000টিরও বেশি দ্বীপ রয়েছে এবং এটিকে বৃহত্তর ওশেনিয়া অঞ্চলের একটি উপ অঞ্চল হিসেবে গণ্য করা হয়, এবং এই পলিনেশিয়ার আদি অধিবাসীদেরকেও কিন্তু পলিনেশীয় নামে অভিহিত করা হয়। এবং এর মধ্যে অনেক সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা পলিনেশীয় ভাষা পরিবার কিংবা সংস্কৃতি বিশ্বাস এই বিষয়গুলোকে তারা মেনটেন করে থাকে। আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের নারীদের ভোটাধিকার, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের নারীদের ভোটাধিকার, যেটা আমরা অনেক আগেই দেখতে পাই। আমরা সর্বপ্রথম এই ভোটাধিকারটি লক্ষ্য করতে পেরেছি, এবং সর্বপ্রথম কিন্তু নিউজিল্যান্ডের নারীদের কি এই ভোটাধিকার প্রদান করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে মাউরি উপজাতি বা মাউরিদের আদ্যপ্রান্ত নিয়ে একটি কথা রয়েছে, এবং মাউরিদের আদ্যপ্রান্ত নিয়ে একটি কথা বলতে হবে যে তারা কিন্তু নিউজিল্যান্ডের একটি উপজাতি, মাউরি উপজাতি, এবং এই মাউরি উপজাতি কিন্তু তারা তাদের অবস্থান থেকে মাউন্ট কুক, যেটি আমরা বলতে গিয়েছিলাম, সেই মাউরি উপজাতির অবস্থান থেকে সেটি মাউন্ট কুক অঞ্চলই তাদের আদ্যপ্রান্ত, তাদের যে একেবারে প্রাচীন আদিবাস, এবং মাউরি ভাষাও কিন্তু রয়েছে তাদের নিজস্ব ভাষা হিসেবে। এবং এই উপজাতিগুলো মূলত নিউজিল্যান্ডের কসাক অঞ্চল থেকে তারা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, খুবই প্রাচীন এবং খুবই ঐতিহ্যবাহী ক্রিকেট গ্রাউন্ড হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, এবং এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি সিডনির অপেরা হাউস, এবং এই অপেরা হাউসটি কিন্তু হচ্ছে মূলত এক ধরনের স্থায়ী অবকাঠামো বিশেষ, কারণটি হচ্ছে এটি নৌকার পাল আকৃতির ন্যায় দেখতে, এবং অনেক ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে অনুষ্ঠিত হয়, এবং সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা বলছিলাম। এরপর আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লর্ড হাউ দ্বীপ। সো লর্ড হাউ দ্বীপ মূলত হচ্ছে নিউজিল্যান্ডের মধ্যবর্তী তাসমান সমুদ্রের একটি অর্ধচন্দ্রাকৃতির আকারের আগ্নেয়গিরি, যেখানে কিনা সিডনি থেকে প্রায় 4080 কিলোমিটার উত্তর পূর্বে এটি অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি কাকাডু মূলত আরেকটি উপদ্বীপের নামের কথা বলা হচ্ছে এখানে, কাকাডু, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ওলগাস 12 অ্যাপস্টেলস, এটি হচ্ছে 12টি দ্বীপের একটি সমন্বয়, যেটি কিনা বলা হয়ে থাকে যে এটি তাসমান সাগরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান। আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে যে তাসমানিয়ান দ্বীপপুঞ্জ। সো তাসমানিয়ান দ্বীপপুঞ্জ যেটি, সেটি কিন্তু অস্ট্রেলিয়ার 6টি অঙ্গরাজ্যের একটি রাজ্য, এবং হোবার্ট হচ্ছে এই তাসমানিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর, যেখানে কিনা অধিবাসী সংখ্যা মাত্র 518, এবং 1901 সালে এটি অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য হিসেবে স্থাপন করা হয়। এবং আমরা যে বিষয়টি লাস্টলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিউগিনি সম্পর্কে যেটা আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যে এটির নাম মূলত পাপুয়া নিউগিনি, ভাষার কারণে বিখ্যাত, কারণ এই ভাষার ক্ষেত্রে এটি 870টিরও বেশি ভাষা তারা ফলো করে, এবং এটি আসলে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, এবং এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। সো এই ছিল মূলত ওশেনিয়া মহাদেশের বিভিন্ন ইস্যু যেটি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই সকল ইস্যুগুলোকে পার্শ্ব তথ্য হিসেবে টুকে নেওয়ার। আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ আমাদের আজকের লেকচারের সাথে রিলেটেড। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে, উত্তরটি হবে জিবুতি, এবং এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি জুলিয়ান অ্যাসাঞ্জকে নাগরিকত্ব দিয়েছে কোন দেশ, উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়া, এটিও ঢাকা ইউনিভার্সিটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি চে গুয়েভারার জন্ম কোন দেশে, উত্তরটি হচ্ছে আর্জেন্টিনায়, এটি ঢাকা ইউনিভার্সিটিতে 2বার চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছি কোন দেশে বাংলা দ্বিতীয় জাতীয় ভাষা, উত্তরটি কিন্তু হচ্ছে সিয়েরা লিওন, এটি ঢাকা ইউনিভার্সিটিতে 3বার এসেছে, সো এটিও গুরুত্বপূর্ণ। হর্ন অফ আফ্রিকা কোন দেশকে বলা হয়, এটিও ইম্পর্টেন্ট, এটি হচ্ছে ইথিওপিয়া, এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল, এর উত্তরটি হচ্ছে ইথিওপিয়া, এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে এবং জগন্নাথে এসেছে। আমরা দেখতে পাচ্ছি পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল, এটি উত্তরটি হবে ব্রিটেন, এটি কিন্তু ম্যাট 2004 এসেছে। এবং লাস্টলি বর্তমান জাতিসংঘের মহাসচিব কোন দেশের, এটিও ঢাকা ইউনিভার্সিটি এসেছে, এবং এটির উত্তর হচ্ছে পর্তুগালের অধিবাসী তিনি, তার নাম হচ্ছে অ্যান্টনিও গুতেরেস। সো এই ছিল মূলত আমাদের আজকের সামগ্রিক আলোচনা। আমরা মহাদেশ ভিত্তিক আলোচনার
দুঃখিত, মহাদেশ ভিত্তিক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা আজকের যে মহাদেশ ভিত্তিক আলোচনাগুলো করলাম এই প্রত্যেকটা আলোচনা কিন্তু আমাদের ম্যাথ দেখে খুব ভালোভাবে কানেক্ট করে পড়তে হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের লেকচারটি উপভোগ করার জন্য এবং আশা করি আপনারা লেকচারটি আপনাদের কাছে বোধগম্য হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন এবং যদি মানচিত্র দেখে আপনারা কানেক্ট করে পড়তে পারেন ভর্তি পরীক্ষার যে কোনো প্রশ্ন আপনার কাছে খুবই সহজ লাগবে এবং আপনারা আশা করি যখন কিনা পূর্ববর্তী পরীক্ষার প্রশ্ন আপনারা লেকচারের শেষে দেখছেন তখনই আপনারা মনে করছেন যে হয়তোবা অনেক বিষয় অনেকাংশে সহজ হয়ে গেছে আপনার কাছে। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ লেকচার শোনার জন্য। আপনাদের সাথে পরবর্তীতে আশা করি অন্য কোনো লেকচারে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।